Today we'll read from English first paper, Unit 13, Lesson 3. Unit 13, Lesson 3 থেকে আজকে আমরা করব ফ্লো চার্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো ফ্লো চার্ট আমরা এখান থেকে করব, একটু নোট ডাউন করে নাও। Unit 13, Lesson 3 according to the new book. আর টপিকটা হচ্ছে ফ্লো চার্ট। আর যদি আমরা সময় পাই তাহলে আমরা একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু একটা করব, যদি সময় পাই আর কি। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ ফ্লো চার্ট? তা আমরা ইতিমধ্যে আমরা জানি যে আমরা অনেকবার আমরা ফ্লো চার্ট করেছি, পরীক্ষাও দিয়েছি আমরা। A flow chart is a system of giving or providing information in the chart or in the box following one after another. How to make a flow chart? তো এখানে একটা ছোট্ট একটা আমি প্যাসেজের মতো তিনটা লাইন লিখেছি। Education is the backbone of a nation. It enhances our skills. It enables us to earn well. It helps us to be self-reliant. It makes us social beings. In short, it removes the darkness of ignorance. তো এখানে একটা, তো এখান থেকে আমরা কি করব, উত্তরগুলো বসাই দেবো। কোশ্চেনটা ধরো যে ইম্পর্টেন্স অফ এডুকেশন। তো এখানে আমার ফার্স্ট ক্লুটা দেওয়া ছিল ব্যাকবোন অফ এ নেশন। তো আমরা ফ্লো চার্টে জানি যে সাবজেক্ট এবং মূল ভার্ব ইটা থাকে না, অক্সিলারি ভার্বটা থাকে না। তো যদি মূল ভার্ব না থাকে সেক্ষেত্রে কি করা হয়, অক্সিলারি ভার্বটা শুরুতে বসে। তো বাক্যটা আছে প্রেজেন্ট ফর্মে, তো যার জন্য আমরা পরেরটা প্রেজেন্ট ফর্মে নিব এবং সবগুলি হচ্ছে ভার্ব দিয়ে। তো আনসারটা আমার এখানে নোট ডাউন করতে পারছিলাম না, আমি উপরে লিখে দিয়েছি যে enhances our skills, enable us to earn well, helps us to be self-reliant, makes us social beings, removes the darkness of ignorance. এগুলো নোট ডাউন করার দরকার নেই। তো পরে এখানে একটু খেয়াল রাখো, হাউ টু মেক এ ফ্লো চার্ট। তো হাতের ডান দিকে যে এগুলো আছে আমরা এগুলো একটু নোট ডাউন করে নেব। The following things must be used in flow chart. Correct structure. সাধারণত আমরা জানি যে ফ্লো চার্টে কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো স্ট্রাকচার দিয়ে দেয়। সেই স্ট্রাকচারটা কি রকম, হাতের ডান দিকেরটা আমি আগে বলছি, খেয়াল করো। ভার্ব প্লাস অবজেক্ট দেয়া থাকে, অথবা ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট দেয়া থাকে, টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাই, ইন, অন, উইথ, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস। তো হয় এই চারটা রুলস এর মধ্যে দিতে পারে, অথবা এই চারটা রুলস এর মধ্যে কোনোটাই না থাকে। কিন্তু আমরা কিন্তু পরীক্ষার মধ্যে সাধারণত আমরা ভার্বের ব্যবহারটা পাই, তাই না? ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এগুলির মধ্যে যে কোনো একটা থাকে। আর এগুলো যেটা না থাকে সেটা হচ্ছে ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস। আর হাতের বাঁদিকে যেটা লিখেছে দেখো, the following things can't be used in flow chart in correct structure. সাবজেক্ট লেখা, ফ্লো চার্টে সাধারণত সাবজেক্ট লেখা হয় না। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বও লেখা হয় না। মোডাল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওট, এক্সেট্রা, এগুলো আমরা লিখবো না। এরপর হচ্ছে ক্যাপিটাল লেটার্স এট দ্য বিগিনিং। কখনো কখনো ক্যাপিটাল লেটার্স থাকে না, যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, যদি স্মল থাকে স্মল দিব, ক্যাপিটাল যদি থাকে ক্যাপিটাল দিব। আর এখানে একটা নোট ডাউন আমাদের মনে রাখতে হবে, auxiliary verb can be used in case there is no main verb in a sentence. যদি সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব না থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন এখানে একটা এক্সাম্পল লিখেছি, 7 গম্বুজ মস্ক হ্যাজ 77 পিলার্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটার মধ্যে কি নেই, তোমার কি নেই বলতো? শেষের দিকে এই যে লাইনটা, সরি, শেষের দিকে যে লাইনটা, 7 গম্বুজ মস্ক হ্যাজ 77 পিলার্স, এই বাক্যে কি মিসিং আছে সেন্টেন্সটির মধ্যে? প্রিপজিশন না, মেইন ভার্বটা নেই। মেইন ভার্বটা কিন্তু নেই। দেখো হ্যাজ এর পর ডাইরেক্ট আছে 77 পিলার্স।
তো এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি মেইন ভার্বটা নেই, তো মেইন ভার্ব যদি না থাকে সেই ক্ষেত্রে কি হয়, অক্সিলারি ভার্বটা কে মেইন ভার্ব হিসেবে ধরে আমাদের ফ্লো চার্ট আনসার গুলো করতে হয়। যেমন এখানে আনসারটা আমি নিচে এইভাবে লিখে দিয়েছি, হ্যাজ 77 পিলার্স। তো আমরা এগুলো জানি, জাস্ট যেহেতু আমরা ফ্লো চার্ট প্র্যাকটিস করবো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো ফ্লো চার্ট, যার জন্য আমি আবার একটু মনে করে দিলাম আর কি। আচ্ছা, এখন এই প্যাসেজটা তো আমরা পড়েছি তাই না, মিস গত ক্লাসে পড়িয়েছিলাম। এরপরে কি আমরা এটা দেখেছি? কে কে দেখেছি বলো তো? এক এক করে নাম বলো। ম্যাম আমি দেখেছিলাম। আমি পড়ছি। আচ্ছা, রুবাই পড়েছো, অভি পড়েছো, আর কেউ? আর কেউ না? আরেকটা কথা মনে রাখবো, যে প্যাসেজগুলি পরীক্ষার মধ্যে সাধারণত আমরা দিয়ে থাকি, এই প্যাসেজটা হচ্ছে সেরকম একটি প্যাসেজ, ঠিক আছে? যে যখন আমরা ফ্লো চার্টের জন্য চয়েস করি, এই প্যাসেজটা থাকে 1 নম্বরে থাকে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা নোট ডাউন করে রাখবো। আচ্ছা, আর এই প্যাসেজটা থেকে যারা পড়েছে তারা কিন্তু দেখেই বুঝতে পারছে এটা কি বিগিনিং, ফিনিশিং আর মিডলে? ম্যাম বিগিনিং। বিগিনিং এ। তো এখান থেকে আমাদের ফ্লো চার্ট হচ্ছে বিগিনিং এবং ফিনিশিং এর দুটো আমাদের ইম্পর্টেন্ট। তো আমি আবার একটু পড়ে যাচ্ছি। এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। আমরা গত ক্লাসে পড়েছি ক্রাফট ওয়ার্কটা কি, শিল্পের একটা প্রায়োগিক রূপ, যেটাকে বলে প্র্যাকটিক্যাল একটা রূপ, যেটা এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে সোশ্যাল এবং কালচারাল, রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। এটা হচ্ছে কি ক্রাফট ওয়ার্কের সংজ্ঞাটা, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে ক্রাফট ওয়ার্ক হুইচ ইজিলি ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার, রিটেলস এ পার্সোনাল টাচ। এগুলো কি বলতো, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কোনটা কোনটা আসে? ক্রাফট ওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স মনে আছে না ভুলে গেছি বলতো? রুবাই বলতে পারবো? ম্যাডাম আপনি কোনটা কোনটা বলছেন? ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রাফট ওয়ার্ক। এখন তো প্যাসেজটা দিয়েছি, প্যাসেজটার মধ্যে কোনগুলা এখন ফাইন্ড আউট করি তো। মিস তো গত ক্লাসে পয়েন্ট। Craft work is an applied form of art. হ্যাঁ, অ্যাপ্লাইড ফর্ম ওয়ার্ক। তারপর নেক্সট, It is a social and cultural product reflecting the inclusive nature of folk imagination. হ্যাঁ, আর It usually doesn't bear the signature of its maker. ভেরি গুড, ইট ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার। আরেকটা, It retains a powerful touch. পার্সোনাল টাচ। A personal touch. রিটেলস এ পার্সোনাল টাচ। আমরা কি করি, হাতের একটা স্পর্শ পাই, যে তৈরি করে তার কোনো সিগনেচার পাই না, কিন্তু আমরা কি করি, তার হাতের স্পর্শটা আমরা অনুভব করতে পারি। আচ্ছা, এই পর্যন্ত আমরা খুব ভালো মতো বুঝেছি তাই না? তো এরপরে আমরা একটা এক্সাম্পল দেখবো। When we look after at a 30-year-old নকশি কাঁথা, আমরা নকশি কাঁথার এক্সাম্পলটা পেয়েছি, যে ওই নকশি কাঁথাটা হচ্ছে একটা ক্রাফট। We wonder at its motifs and designs that point to the artistic ingenuity. আর্টিস্টিক ইনজেনিটি কথাটা হচ্ছে উদ্ভাবন পটুতা, মানে যার কি করে, যে যার অনেক সুন্দরভাবে যে ডিজাইনটা করতে পারে, and the presence of the maker in it. The fact that we don't know her name or any other details about her doesn't take anything away from our appreciation of the artist. একটা নকশি কাঁথা যে ডিজাইন করে, আমরা জানি না সে কে তৈরি করেছে, তার নাম জানি না, সে কোথাকার সেটাও জানি না, কিন্তু আমরা কি তার কাঁথাটার সৌন্দর্য দেখে আমরা তার প্রশংসা করতে কার্পণ্য বোধ করি না। Indeed, the intimate nature of the katha and the tactile feeling it generates intimate the one and make it very inviting. মানে কাঁথাটার সৌন্দর্য এবং এটাতে এটা আরো বেশি বাড়িয়ে তোলে। আচ্ছা, এর পরের দুটো পয়েন্ট খুব ভালো মতো খেয়াল করবো। এটা আরেকটা বৈশিষ্ট্য আমরা নিচের দিকে পাচ্ছি, উপরের দিকে 3-4টা পাচ্ছি, এখানে আবার পাচ্ছি। A craft work is shaped by the interaction of individual creativity and community aesthetics. Aesthetics অর্থটা কি মনে আছে? Aesthetics, aesthetic অর্থটা কি? ম্যাডাম মূল্যবান হবে।
না, নান্দনিকতা, সৌন্দর্য বা নান্দনিকতা। তো একটা ক্রাফট ওয়ার্কে শেপ থাকে কি ইন্টারাকশন অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, যে তৈরি করে তার ক্রিয়েটিভিটির সাথে সমন্বয়টা হয় কমিউনিটি অ্যাস্থেটিক্স, মানে এক এক এলাকার যে এক একটা সম্প্রদায়ের যে চিন্তা ভাবনা এক রকম। যেমন আমরা কি জানি যে সিলেটের তোমার মণিপুরি শাড়িটা ভালো হয়, আবার তারপরে ঢাকার পুরান ঢাকার ওইদিকে মনে হয় যে তোমার মৃৎশিল্পটা ভালো হয়, আবার তোমার নারায়ণগঞ্জের জামদানিটা ভালো হয়। এরকম এক একটা এলাকার এক একটা কমিউনিটি অ্যাস্থেটিক্স রয়েছে এক এক এলাকায়। আবার কোনো এলাকায় দেখা যায় যে উড ক্রাফটের কাজটা ভালো হয়, কোন এলাকায় আবার বাঁশের কাজটা ভালো হয়, এরকম আর কি। ইউটিলিটি ফাংশনস, এর একটা ব্যবহার ফাংশন থাকবে, যে একটা জিনিস তৈরি করা হলো, কেউ এটা মূল্যায়নই করলো না, কেউ কিনলোই না, তাহলে হবে না। হিউম্যান ভ্যালুস, মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো এখানে আমরা কি পাচ্ছি, ক্রাফট ওয়ার্কের আরেকটা আমরা বৈশিষ্ট্য পাচ্ছি। তো যাদের বই থাকবে বই ওটা মার্ক করে নিও। যে এরপরে হচ্ছে ইট ইজ ডিস্টিংগুইশড বাই ইটস মেকারস ডিজায়ার টু লোকেট হিমসেলফ অর হারসেলফ ইন দ্য wider and ever-changing cultural expressions of the community and subsequently of the market. তো সংস্কৃতি হয় কি যে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটটা 30-40 বছর আগে যেরকম ছিল এখন কি এরকম আছে বলতো? মানে যেমন পহেলা বৈশাখের কথায় যদি ধরি, পহেলা বৈশাখটা এখন হচ্ছে কি আমাদের একটা সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। বাট 30-40 বছর আগে কিন্তু পহেলা বৈশাখ এত জাঁকজমকপূর্ণ হয়ে হতো না, সেলিব্রেট করা হতো না। এখন এটা আমাদের সংস্কৃতির একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। এই যে ইভার চেঞ্জিং কালচারাল বলছিলে, কালচারালটা যে পরিবর্তন হচ্ছে সেটার সাথে খাপ খেয়ে এই তোমার ক্রাফট ওয়ার্ক গুলা তৈরি করা হচ্ছে। কি মোটামুটি কি বুঝতে পারলাম বলতো? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই কোশ্চেনটা নোট ডাউন করে নাও। এই ফার্স্ট প্যারাগ্রাফ থেকে এই কোশ্চেনটা থাকবে, শোইং ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ক্রাফট ওয়ার্ক। খাতা মধ্যে নোট ডাউন করো, সবাই বক্স করো, কারণ ফ্লো চার্টের মধ্যে আমরা জানি বক্সটা মাস্ট। তো আমরা অনেকে কি করি পরীক্ষায় কিন্তু বক্স দেই না। তুমি প্রত্যেকটা আনসার যদি কারেক্টলি লেখো, বক্স না দিলে তুমি একদম ডবল জিরো। ঠিক আছে? তো খাতার মধ্যে 6টা বক্স করে নাও। আর প্রথমটার কিন্তু কোনো মার্কস নেই। আমরা কি করি, আরেকটা ভুল যেটা করি যে আমরা 6টা না দিয়ে 5টা করি, কিন্তু প্রথমটাই কোনো মার্কস নেই। টোটাল আমার বক্স হবে 6টা। আর প্রথম ক্লুটার মধ্যে আমরা লিখে ফেলি অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এটা আমরা বক্সে বসিয়ে দিই। কি সবাই লিখেছে প্রশ্নটা? কোশ্চেনটা আমাদের তোলা হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এইবার তাহলে প্যাসেজটা থেকে আমরা আনসারটা লেখার চেষ্টা করি। কোনটা কোনটা হবে, সেকেন্ড কোনটা হবে বলো তো, কি বলতে পারবো? একটু পরে এখন দেখে চেষ্টা করতে আমরা পারছি কিনা। আমি আবার ঢুকতাছি। বিগিনিং আছে 3-4টা, শেষে আছে আবার 1-2টো, মোট 6টা আছে এখানে। ঠিক আছে? তো আমার কোশ্চেনটা আবার বলছি, কোশ্চেনটা শোইং ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ক্রাফট ওয়ার্ক। ক্রাফট ওয়ার্কের দিকগুলি লেখো। হ্যাঁ, ক্রাফট ওয়ার্কের দিকগুলি লেখো। তো আমরা কিন্তু মনে রাখবো যে রিপিট করা যাবে না। ঠিক আছে? রিপিট হবে না। A social and cultural product. ভেরি গুড। 2 নাম্বারটা লিখে ফেলো, এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট। 2 নাম্বারটা সবাই লিখে ফেলি, এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট। আচ্ছা, এরপরে 3 নাম্বার পয়েন্ট একজন বলো তো।
reflects the inclusive nature of folk imagination. রিফ্লেক্টস দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। তাহলে আমরা দুটো পেয়ে গেছি, ঠিক আছে। এরপর Usually doesn't bear the signature of its এটা আমরা maker. ওই ইউজুয়ালিটা বাদ দিয়ে এখান থেকে লিখো ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার। আর এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল রুলসটা বাধ্যতামূলক করে দেয় নাই, তাই না? তার মানে এটা পড়ছে কোনটার মধ্যে, গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে, ঠিক আছে। ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার, এটা একটা লিখবো। এরপর লিখবো রিটেনস এ পার্সোনাল টাচ, এটা একটা লিখবো, ঠিক আছে। আচ্ছা এরপর তা কয়টা হলো আমাদের? 5টা হয়ে গেছে। 5টা। আচ্ছা এখান থেকে তাহলে আমি আরো পাচ্ছি, এখানে আমি একটু বলে দিই যেগুলো আমাদের আছে। আর্টিস্টিক ইনজেনুইটি, এটা আমরা দিব। এটা হচ্ছে একদম 5th লাইনে দেখো, আর্টিস্টিক ইনজেনুইটি। আচ্ছা এরপরে হচ্ছে লাস্ট প্যারা থেকে আবার আমরা দুটো পাচ্ছি, দাগ দিয়ে নাও। শেপড বাই দ্য ইন্টারেকশন অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি অ্যান্ড কমিউনিটি অ্যাস্থেটিক্স, এইটা একটা। আরেকটার মধ্যে আমরা আবার এটাও লিখতে পারি শেপড বাই দ্য ইন্টারেকশন অফ ইউটিলিটি ফাংশনস অ্যান্ড হিউম্যান ভ্যালুস। তার মানে এই লাইনটার মধ্যে আমরা দুটো পাচ্ছি, ঠিক আছে। এই লাইনের মধ্যে আমরা দুটো পাচ্ছি। আবার বলে যাচ্ছি তাহলে বিগিনিং থেকে। আমার ক্লুটা ছিল অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। তো প্রথম দিকে কিন্তু আমরা 3-4টা পেয়ে যাচ্ছি। এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট, এরপর হচ্ছে রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন, ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার, রিটেনস এ পার্সোনাল টাচ, এরপর হচ্ছে আর্টিস্টিক ইনজেনুইটি, আর নেক্সট হচ্ছে শেপড বাই দ্য ইন্টারেকশন অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি অ্যান্ড কমিউনিটি অ্যাস্থেটিক্স, এটা লিখবো একটা ঘরের মধ্যে। আরেকটা বক্সের মধ্যে লিখবো shaped by the interaction of utility functions and human values. বুঝতে পারছি বলতো? সবাই বুঝতে পেরেছে? জি ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা এই তাহলে নেক্সটে যাব। এটা ছিল আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই। এইটা কোন প্যারায় বলো তো? একদম লাস্ট প্যারা। একদম লাস্ট প্যারায়, ঠিক আছে। একদম লাস্ট প্যারায় এখানে আমরা কি পাচ্ছি? সলিউশনটা আমরা পাচ্ছি, যে আমরা পড়েছি যে ডে বাই ডে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে কিছু কিছু ক্রাফট ওয়ার্ক, সেটাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদের কি করতে হবে? There are no easy solutions to the problems that craft works face in our time. বর্তমান সময়ে আমাদের ক্রাফট ওয়ার্কে যে প্রবলেমটা সলভ করছে সেটা কি সমাধান করা কি সহজ ব্যাপার না। Crafts that are disappearing can and should be revived. Revived অর্থ কি? Revived পুনরুজ্জীবিত করা। পুনরুজ্জীবিত করা। যে ক্রাফট ওয়ার্ক গুলা কি মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে সেটাকে আমাদের কি করতে হবে? পুনরুদ্ধার করতে হবে। আচ্ছা ইভেন হোয়াট দ্য মেশিন হ্যাজ মেড দ্য প্রসপেক্ট ডিফিকাল্ট, যেখানে কি রয়েছে এখন হচ্ছে মেশিন টেকনোলজি কালার কি হচ্ছে মেশিনারি প্রোডাক্টের চাহিদাটা বেশি, সেখানে ক্রাফট ওয়ার্কে রিভাইভ করাটা খুব একটা টাফ ব্যাপার। And crafts that are still practiced can be safeguarded and made to consolidate their further position. এই লাইনটা মানে কি দাঁড়ালো? যে ক্রাফটটা কি হয়েছে সেফগার্ডেড মানে রক্ষা করা, আর কনসলিডেট মানে পূর্বের অবস্থানে ফিরিয়ে দেওয়া। This can be done by providing grants. এইখানে হচ্ছে আমার ফ্লোচার্ট নেক্সট ফ্লোচার্টের আনসার। কেমন করে আমরা সেটা রক্ষা করতে পারবো? প্রোভাইডিং গ্রান্টস, লোন, assistance and other support to the producer and helping them find a
comfortable, customer based. Next flowchart আছে এইটুকুর মধ্যে। But more importantly, Craftwork can be branded and successfully marketed throughout the country and beyond, as there are always buyers and users of handmade products who feel a strong attraction towards such cultural products. তো এই পয়েন্টগুলো কিন্তু আমরা আগে জেনেছি, তাই না, প্যাসেজের মধ্যে, যে আমাদের মার্কেটটাকে এমনভাবে ব্র্যান্ডেড করতে হবে এবং একটা মার্কেটের এনভায়রনমেন্টটা এমন করতে হবে যাতে কি করে বায়ার এবং ইউজার্স এর একটা কমিউনিকেশন সবসময় থাকে। তো নেক্সট তাহলে আমরা এই কোশ্চেনটা লিখে নেই। মেক এ ফ্লো চার্ট শোয়িং হাউ দ্য এক্সিস্টেন্ট ক্রাফটওয়ার্কস can be safeguarded and made to consolidate their position further. আমরা কোশ্চেনটা নোট ডাউন করে নেই। আর এখানে হচ্ছে তাহলে আমার ফার্স্ট বক্সে ক্লুটা হচ্ছে প্রোভাইডিং গ্রান্টস টু দ্য প্রোডিউসার্স। তো আমার কোশ্চেনটা হচ্ছে, আবার বলছি, showing how the existing craftswork can be safeguarded, কেমন করে রক্ষা করতে হবে, and made to consolidate their position further. তো আমার প্রথম এটা আমার ক্লুটা হচ্ছে providing grants to the producers. আচ্ছা, সবার লেখা হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি লেখার চেষ্টা করি। আর আমি তো অলরেডি বলার সময় বলেছি যে কোথা থেকে আমাদের আনসারগুলো লিখতে হবে। এখানে কিন্তু কমা কমা দেওয়া আছে, তো আমরা কমা কমা দিয়ে লিখবো না, আমরা কি করবো, এগুলোকে ভেঙে দিব। helping them find a more comfortable customer base, congenial market. হ্যাঁ, এটা একটা ঠিক আছে। আর কি কি আছে? branding a craft work. আচ্ছা, এটা একটা ব্র্যান্ডিং ক্রাফট ওয়ার্ক। শুরুর দিকে আর কি আছে? শুরুর দিকে কিন্তু 3টা পয়েন্ট আছে, সেটা কি কি বলতো? providing assistance. আচ্ছা, প্রোভাইডিং লোনস, এটা একটা দিব, প্রোভাইডিং লোনস। এরপর প্রোভাইডিং assistance. অ্যাসিস্ট্যান্স। আচ্ছা, এরপর providing other support. প্রোভাইডিং আদার সাপোর্টস, এটা দিতে পারি। হ্যাঁ, এটা অনেকগুলো কিন্তু আছে। এরপর এই যে হেল্পিং দেম ফাইন্ড এ কমফোর্টেবল কাস্টমার বেস, তারপর ব্র্যান্ডিং মার্কেট। ঠিক আছে, হয়ে গেছে তো না? জি ম্যাডাম। আচ্ছা, এই দুটো ফ্লোচার্টই আমাদের লেসনটা থেকে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের কারো প্রবলেম আছে? সবাই কি লিখতে পেরেছি? ঠিক আছে, কোনো প্রবলেম নেই। অভি, জি ম্যাম। কিছু বলো। ম্যাম লাস্টে দুইটা কি বললেন আমি একটু ভুলে গেছি। আচ্ছা, লাস্টের দুটো যেখান থেকে আমরা লিখবো, এটা লিখেছো হেল্পিং দেম ফাইন্ড, এখানে কিন্তু আমরা 3টা পাচ্ছি, 4টা পাচ্ছি। প্রোভাইডিং লোনস, এরপর হচ্ছে প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স, প্রোভাইডিং আদার সাপোর্ট টু দ্য প্রোডিউসার, এরপর হচ্ছে হেল্পিং দেম ফাইন্ড এ কমফোর্টেবল কাস্টমার বেস, ব্র্যান্ডিং এন্ড সাকসেসফুলি মার্কেটেড। ঠিক আছে, 6টা মনে হয়ে গেছে না? জি ম্যাম। ফারহানা, রাতুল কিছুই বলে না। ঐশী, বুঝতে পেরেছে বলো? ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের ইম্পর্টেন্ট দুটো ফ্লো চার্ট হয়ে গেল। এটা এখন একটু বলার চেষ্টা করি।
sincerity is the best way of achieving success. এটা মনে হয় অনেকবার করেছি আমরা না? এর আগে আমরা পড়েছিলাম? ম্যাম না মনে হয়। না, তাহলে আমরা একটু দেখি তো আমরা বলতে পারি কিনা। আচ্ছা, তোমার 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট আগে দেখো। ম্যাডাম কি দেখবো? মানে আনসার গুলা কি হবে, প্যাসেজটা একটু পড়ো। মানে কোন প্যাসেজটা? এই যে এটা, এই যে ফিল দ্য গ্যাপস যে দিয়েছি। ঠিক আছে ম্যাম, দেখতেছি। আচ্ছা, sincerity is the best way of achieving success. One can go a long way if one does anything with sincerity. একজন যদি খুব সিনসিয়ার হয়ে কোনো কাজ করে তাহলে সে কি করে, অনেক দূর যেতে পারে। People who are sincere in their work are কি হবে এখানে? এক্সপার্ট না, শিওর দিতে পারো, ক্যাপাবল দিতে পারো, কনফিডেন্ট দিতে পারো, যে কোনো একটা লিখে নেই, ঠিক আছে, যার যেটা মনে থাকবে। শিওর আর শিওর, কনফিডেন্ট or capable of making anything success. The great men are also sincere because they, এটা বলো, এটা পারবা? they know that They know অথবা বিলিভ দিতে পারি, থিঙ্ক দিতে পারি, ঠিক আছে। আর আমরা কিন্তু মনে রাখবো যে এখানে কি হবে, দের পর দে যদি থাকে তাহলে কি হবে, সরাসরি যে দে থাকে ভার্বের প্রেজেন্ট Plural ফর্ম, form. হ্যাঁ, তাহলে এখানে আমার বিলিভ, থিঙ্ক, না কি কি বললা, নো অথবা নো, যে কোনো একটা। Sincerity is the road to success দেওয়া যায়? হ্যাঁ the হ্যাঁ key to success. Is the way to success বা road to success? হ্যাঁ, পথ টু সাকসেস দিতে পারো। সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস, পথ, ওয়ে, তিনটে কারেক্ট। আচ্ছা, এরপর ডি নাম্বার, দোজ হু আর নট Sincere সিনসিয়ার ক্যান নেভার never go a long way. গো এ লং ওয়ে অথবা ক্যান নেভার পাস এ লং ওয়ে। আচ্ছা, দ্য পোর পিপল আর নট অলওয়েজ সিনসিয়ার বিকজ দে ডু নট নো দ্য Value Ma'am, of sincerity. ম্যাডাম ডি নাম্বারটা কি ছিল? ভ্যালু অফ সিনসিয়ারিটি, বা এখানে ইম্পর্টেন্স দিতে পারি, সিগনিফিকেন্স দিতে পারি। তো আমাদের যেটা মনে রাখতে হবে, ডি পরে কিন্তু সবসময় নাউন হয়, তাই না, এটা আমরা মনে রাখবো। তো আচ্ছা, এরপর ইফ দে Madam, নিড, ম্যাডাম ডি নাম্বারটা কি ছিল? দোজ হু আর নট সিনসিয়ার, ডি নাম্বার সিন। ম্যাডাম আচ্ছা, আবার পরেরটা ই নাম্বার। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাডাম এই যে those who are not sincere can never, এরপর ওটা কি ছিল? ক্যান নেভার গো, কেউ যদি সিনসিয়ার না হয়, ক্যান নেভার গো মানে যেতে পারে না, এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে এটা লম্বা একটা পরিক্রমা, সিনসিয়ার না হলে বেশি দূর যেতে পারে না। তাহলে ডি নাম্বারটা sincere, E number go. The poor people are not always sincere because they do not know the importance, significance, value. If they knew it, they would কি হবে? They would make. আমরা কি জানি, মোডালে পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে they would make a good use of it. Sincerity means not only to do work, এখানে কি হবে, এখানে একটা কি ইউজ করব, ব্ল্যাঙ্কের আগে শব্দটা কিন্তু ভার্ব রয়েছে, ভার্ব কে মডিফাই কে করে, কোন পার্সন স্পেস, Adjective. অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব ইউজ করব।
তাহলে কোনটা হতে পারে? সিনসিয়ারিটি মিন্স নট টু ডু ওয়ার্ক সিনসিয়ারলি, নট টু ডু ওয়ার্ক সিনসিয়ারলি অর প্রপারলি, ঠিক আছে? সিনসিয়ারলি অর প্রপারলি, but also with dutifulness, honesty, modesty and good behavior. এরপরে হচ্ছে if all, এটা একটা বোর্ড কোশ্চেন, হ্যাঁ, রাজশাহী বোর্ড 17 এর, if all of us become or are, if all of us become অথবা are sincere, our country will surely, certainly be prosperous. ম্যাম লাস্ট সেন্টেন্সটা মানে বুঝলাম না। হ্যাঁ, লাস্টে কোন লাইন? ম্যাম এই যে ফুল স্টপের পর থেকে সিনসিয়ারিটি মিন্স নট অনলি টু ডু ওয়ার্ক। সিনসিয়ারিটি মিন্স নট টু ডু ওয়ার্ক সিনসিয়ারলি, মানে সিনসিয়ারলি অর্থ কি খুব সিনসিয়ারলি হয়ে কাজ করবে এটা না, বাট অলসো উইথ ডিউটিফুলনেস, অনেস্টি, মডেস্টি, আমাদের কি করতে হবে? খুব বেশি দায়িত্বপ্রবণ হতে হবে, সৎ হতে হবে, মডেস্টি, গুড বিহেভিয়ার হতে হবে, সবকিছু মিলেই হচ্ছে সিনসিয়ারিটি বোঝাচ্ছে, ঠিক আছে? সিনসিয়ার পিপলদের মানে গুণাবলী হচ্ছে এইগুলো, ডিউটিফুলনেস থাকতে হবে, অনেস্টি থাকতে হবে, মডেস্টি, গুড বিহেভিয়ার, সবকিছু মিলে। সিনসিয়ারি মিন্স নট অনলি টু ডু ওয়ার্ক সিনসিয়ারলি, শুধু সিনসিয়ারলি হয়ে কাজ করে না, একদম সিনসিয়ারলি হয়ে কাজ করলো বাট সে অনেস্ট, তার বিহেভিয়ার ভালো না, তাহলে হবে না। মানে মোট কথা কি বোঝাচ্ছে যে সবকিছুতেই তাকে ভালো হতে হবে। ইফ অল অফ আস বিকাম সিনসিয়ার, সবাই যদি সিনসিয়ার হতো, আওয়ার কান্ট্রি উইল সার্টেনলি বি প্রসপারাস, সবাই যদি সিনসিয়ার হতো সত্যিকার অর্থে, তাহলে কি আমাদের দেশ অবশ্যই সমৃদ্ধশালী হতো, ঠিক আছে? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 17। তো আজকে মিস যতটুকু পড়ালাম আমরা কি বুঝতে পেরেছি বলো তো? জি ম্যাম, কেমন বুঝছি? জি ম্যাম, পড়া ভালো হয়েছে। আচ্ছা, তাহলে নেক্সট আমরা কি পড়বো বলো তো, তোমরা বলো। ম্যাম এটার পরে যে ইউনিটটা আছে, আচ্ছা, এটার পরে ইউনিট হচ্ছে এই ইউনিটটা আমি নিয়েছি যে এটা পুরোটাই আমি পড়াবো, হ্যাঁ, কারণ এটা হচ্ছে অলরেডি কিন্তু আমরা দুটো প্যাসেজ আমরা পড়ে ফেলেছি, তাই না? অলরেডি এই ইউনিট থেকে আমরা ফোক মিউজিক পড়েছি, তারপরে ক্রাফট পড়েছি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা লেসন রয়েছে, সেটা হচ্ছে বিউটি। তো আমি স্যার ম্যামদেরকে বলেছি যে এই ইউনিটটা পুরোটাই আমি পড়াবো, ঠিক আছে?